গদ্য পাঠের সময় এখন। আজ এই সময়ে আমরা আবার ফিরে এসেছি অশোক মিত্রের লেখা আপিলা চাপিলায়। আপিলা চাপিলার 15 পর্ব থেকে আমরা খানিকটা অংশ আজকে পড়ব। কলকাতায় স্থিত হওয়ার প্রধান একটি আগ্রহ ছিল কবি সাহিত্যিক বন্ধুদের সঙ্গে বেশি করে মিলিত হওয়ার সুযোগ পাওয়া যাবে বলে। সেই সঙ্গে বামপন্থী রাজনীতি ক্রিয়াকর্মের সঙ্গে নিজেকে একটু একটু সংযুক্ত করার। এখানেও এক ধরনের স্ববিরোধিতায় আমি বহুদিন ধরে আক্রান্ত। প্রথম জীবনে যে সাহিত্যিক সুহৃদদের সঙ্গে সময় কাটাতাম, আড্ডা দিতাম, কবিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় উন্মুখর হতাম, তাদের মানসিকতায় তেমন বামপন্থী ছাপ ছিল না। এই পর্বে আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু, যার কথা ইতিমধ্যেই একাধিকবার বলেছি, আতোয়ার রহমান। 1963 সাল থেকে পরের কয়েক বছর চতুরঙ্গ পত্রিকা সম্পাদনার দায়িত্ব বলতে গেলে প্রধানত আমার ওপর ছেড়ে দিলেন। বলা চলে ধাপে ধাপে অবরোহণ, হুমায়ুন কবির থেকে আতোয়ার, আতোয়ার থেকে আমি। নতুন অনেক লেখককে চতুরঙ্গে হাজির করেছিলাম। অমলেন্দু বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন ইংরেজি সাহিত্যের প্রধান অধ্যাপক। বাংলা কবিতা ও চিত্রকলা নিয়ে অনেকগুলি প্রবন্ধ প্রকাশ করেছিলেন চতুরঙ্গের পাতায়। সতত অস্থির অশোক রুদ্র নিজেকে সত্যই সর্বকলা পারঙ্গম ভাবত। হয়তো সেরকম ভাবার তার অধিকারও ছিল। সংখ্যাতত্ত্ব, অর্থশাস্ত্র পেরিয়ে চতুরঙ্গে সে রবীন্দ্রনাথের প্রেমের গান নিয়ে প্রবন্ধ শুরু করে বিপ্লবের বারুদ ছোঁয়া ইস্তাহার পর্যন্ত ছাপিয়েছে। লোকনাথ ভট্টাচার্যকে তাগিদ দিয়ে দিয়ে ওর একরাশ প্রতীকী কবিতা, সেই সঙ্গে একটা গোটা উপন্যাসও চতুরঙ্গ পত্রিকায় প্রকাশ করতে পেরেছিলাম। আমার গুরু অমিয় দাশগুপ্ত মশাই প্রাথমিক শিক্ষাস্তরে মাতৃভাষার আবশ্যকতা নিয়ে অতি প্রাঞ্জল একটি প্রবন্ধ পাঠিয়েছিলেন। চতুরঙ্গে তা মর্যাদা বৃদ্ধি করেছিল। অন্তরঙ্গ সুহৃদ বীরেন্দ্র চট্টোপাধ্যায় গভীর বিশ্বাসে, প্রগাঢ় অনুকম্পায়, সেই সঙ্গে বলগাহীন অপব্যয়িতায় নানা ক্ষুদে পত্রিকায় কবিতা দান করে বেড়াচ্ছিলেন। তাকে পাকড়ে চতুরঙ্গের জন্য বেশ কয়েকবার জোর করে লিখিয়ে নিয়েছিলাম। সেই বছরগুলিতে সুভাষ মুখোপাধ্যায় ও গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমার ঘনিষ্ঠতার মরশুম। মনে পড়ে গীতার একটি লম্বা নাটক ছাপিয়েছিলাম। তাতে সুভাষ মুখোপাধ্যায়ের সুন্দর একটি গীতি কবিতা, নিখাত রোমান্টিক, অন্তর্ভুক্ত ছিল। তবে তখনই ঠাউর করতে পারছিলাম দক্ষিণায়ন শুরু হয়েছে। অন্তত একটি কবিতার কথা মনে পড়ে, যা সুভাষ মুখোপাধ্যায়ের চতুরঙ্গের জন্য দিয়েছিলেন, যা হাতে পেয়ে তাঁর মুখের উপর বলেছিলাম নিকষ প্রতিক্রিয়াপন্থী। আমার অভিমত জেনে গীতা সুভাষ দুজনেই দৃশ্যত মর্মাহত। তাঁদের কন্যা পুপেকে খুব পছন্দ করতাম। কনিষ্ঠারা অনেকে তো এখন নিজেরাই অপরাহ্ন ছুঁই ছুঁই। 50-এর দশকের গোড়া থেকেই চতুরঙ্গের বাঁধা আড্ডাবাজ হয়ে গিয়েছিলাম। লখনৌ থেকে এসে মাঝে মাঝে আতোয়ারের ফ্ল্যাটে থাকতাম। সুরঞ্জন সরকারের সঙ্গে ঘর ভাগ করে নিয়ে আতিকুল্লার তৈরি খাঁটি বাঙাল রান্না তারিফ করে খাওয়া, অবিবাহিত যুবকদের প্রায় উচ্ছৃঙ্খল ডেরা, নরক গুলজার। বৈশাখ মাসের গুমোট গরম রাত, হাওয়ার মৃদু সঞ্চালনে একটু স্নিগ্ধ হওয়ার আশায় শোবার ঘর ছেড়ে বাইরের ব্যালকনিতে আতোয়ারের নিদ্রাগমন, খালি গা, ভোরের দিকে লুঙ্গিতে গিঁট সামান্য স্লথ হয়ে গেছে, সুরঞ্জনের হঠাৎ চোখে পড়েছে। প্রাতঃকালীন চায়ের টেবিলে সুরঞ্জন সোচ্চার কাব্য আস্ফালন,
আতোয়ার শুয়ে আছে বেনোয়ার নুডের মতন। এমন আরো কত কাহিনী। ক্ষীরকদম্ব সম্পর্কে আমার ঈষৎ দুর্বলতা জেনে আতোয়ার প্রতিদিন এক বাক্স সেই মিষ্টি এনে হাজির করতেন। ভর দুপুরে আর এক দফা চায়ের আড্ডা, ওই পাড়ার সুস্বাদু টিকিয়া সহযোগে। এই পুরো সময়টা জুড়ে কমল মজুমদার গণেশে বিনুতে নিয়মিত হাজির থাকতেন। ফরাসি বাকচাতুর্যে আমাদের জবাই করতেন। মাঝে মাঝে তার রচিত বা রচিতব্য গল্প বর্ণনা করে শোনাতেন। আমরা রুদ্ধশ্বাস বিমুগ্ধ। এমনই এক গ্রীষ্মের অপরাহ্নে তিনি মল্লিকা বাহার গল্পের কাহিনীটি অনুপুঙ্খ শুনিয়েছিলেন। কোথায় যেন লিখেছিলাম, কাহিনীর ও কমলদার বচনভঙ্গির উৎকর্ষে আমরা এতটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যে একটি অশ্লীল শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারিনি। টুকরো টুকরো করে কমলদা অন্তর্জলি যাত্রার বেশিরভাগ অংশ পড়ে শুনিয়েছিলেন। খেয়ালি মানুষ, যতদিন রাসবিহারী অ্যাভিনিউতে ছিলেন ওর নাগাল পাওয়া মুশকিল হতো না। প্রায় বাড়ি থেকে বাইরে ডেকে এনে মধ্যরাত্রি উত্তীর্ণ হয়ে গেলে ত্রিকোণ পার্কের পাশে ট্রাম লাইনের উপর বসে আড্ডা জুড়তাম আমরা। কমলদা ফরাসিতে যেমন চোখ ছিলেন, খিস্তি আওড়াতেও ততটাই। যাদের পছন্দ হতো না তাদের প্রতি মিহিন ভাষায় মিষ্টি করে এমন খিস্তি ঝাড়তেন, সেই ব্যক্তিবর্গ পালাবার পথ পেতেন না, আর এমুকও হতেন না। তখন মেরিডিথ স্ট্রিটের কফি হাউস সত্যজিৎ প্রসাদিত জমজমাট। কমলদা সাধারণত চতুরঙ্গে পৌঁছতেন কফি হাউস থেকেই ভর দুপুর বেলা। তার প্রথম করণীয় ঢ্যাঙাবাবুকে কায়দা করে কি ধোলাই দিয়ে এসেছেন তার সবিস্তার বিবরণ প্রদান। 61 সালে যখন ওয়াশিংটন থেকে ছুটি নিয়ে কলকাতায় এসেছিলাম, আতোয়ার রহমানের তখন বিবাহ অনুষ্ঠান। আমার যে বয়সে 10 বছরের বড় হলেও তার বিয়েটা ঘটে আমার নিজের বিয়ের 5 বছর বাদে। তার ক্ষেত্রে কিছু কিছু হৃদয় বিদারক কাহিনী বিবাহ লগ্নকে পিছিয়ে দেয়, যা আমার ক্ষেত্রে অঘটিত ছিল। এ বিষয়ে অধিক কিছু না বলাই সম্ভবত নিরাপদ। 63 সালে যখন পাকাপাকি কলকাতায় বাসা বাঁধলাম, বিবাহিত আতোয়ারের আবাস চতুরঙ্গর আস্তানা থেকে উঠে গেছে। তিনি স্ত্রী ও শিশুপুত্র টিটোকে নিয়ে শামসুল হুদা রোডে এক ফ্ল্যাট বাড়িতে ঘর গুছিয়েছেন। কিছুদিন বাদে কলকাকুলিময়ী কন্যা বুড়ির আগমন। 8 শামসুল হুদা রোড হঠাৎ কলকাতার খুব গুরুত্বপূর্ণ ঠিকানায় রূপান্তরিত হলো। দোতলার যে ফ্ল্যাটে আতোয়ার রহমান থাকতেন তার ঠিক উপরেই উৎপল দত্ত, শোভা সেনও তখন উঠে এসেছেন। অন্যদিকে গণেশ এভিনিউয়ের ফ্ল্যাট বাড়িতে আরতি ও শুভ ঠাকুর, সঙ্গে তাদের ফুটফুটে কন্যা, যারও নাম পুপে, জ্যোতি পূরণ করলেন। চতুরঙ্গের আড্ডার স্বভাবতই এই একটু চরিত্র পরিবর্তন ঘটল। দপ্তর এখন থেকে নিছকই দপ্তর, ঈষৎ অফিস অফিস গন্ধ। ততদিনে সঞ্জয় ভট্টাচার্য, সত্যপ্রসন্ন দত্ত পাশের ফ্ল্যাট ছেড়ে এখানে ওখানে ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত সুদূর সেলিমপুর রোডে চলে গেছেন, যেখান থেকে নবপর্যায়ে পূর্বাশা প্রকাশ করার জন্য সত্যপ্রসন্ন বাবুর উদয়াস্ত প্রয়াস। অবর্ণনীয় কঠিন সময় তাকে তখন অতিক্রম করতে হয়েছে। হাতে পয়সা কড়ি নেই, সংসার খরচের সংস্থান জোগাতেই প্রাণান্ত। তার উপর সঞ্জয়দা মাঝে মাঝে গভীর বিষাদে ডুবে যান। তার আশৈশব সুহৃদ সত্যপ্রসন্ন বাবুকেই সেই সংকটের মুখোমুখি হয়ে যুদ্ধ করে যেতে হয়, পয়সা বাঁচানোর জন্য। এমনকি নিজের হাতে ছাপা টাইপের লেখা সাজাতে হয় পর্যন্ত। চতুরঙ্গ অবশ্য মোটামুটি নিয়মিতভাবেই বছরে 4টি সংখ্যা প্রকাশিত হতে থাকে। কয়েক বছর বাদে হুমায়ুন কবিরের মৃত্যুর পর আতোয়ার দিলীপ কুমার গুপ্তকে রাজি করিয়েছিলেন সম্পাদনার ভার গ্রহণ করার জন্য। ইতিমধ্যে সিগনেট প্রেসের ভগ্নদশা, ডিকের শরীর মন ভেঙে পড়েছে। 2-3 বছরের মধ্যে তিনিও প্রয়াত হলেন। তারপর কয়েক বছর আমাদের পুরনো দিনের বন্ধু বিশ্বনাথ ভট্টাচার্য চতুরঙ্গের কার্যনির্বাহী সম্পাদক হিসেবে ঠেকা দিয়ে গেলেন, যদিও বেশিরভাগ দায়িত্বই সম্পাদনার কাজ শুদ্ধ আতোয়ারকে সামলাতে হতো। একটি পর্বে
আতোয়ার আমাকে সম্পাদক হবার জন্য অনুরোধ করেছিলেন। অনেক ভেবে সম্মত হইনি। ওই পর্যায়ে বাঙালি মধ্যবিত্ত সমাজে রাজনীতির আড়াআড়ি অনেক দূর গড়িয়ে গেছে। হুমায়ুন কবির প্রতিষ্ঠিত পত্রিকা আমার সম্পাদনায় প্রকাশিত হতে থাকলে অবশ্যই খানিকটা দৃষ্টিকটু দেখাতো। তবে প্রত্যক্ষ দায়িত্বের বাইরেও অনেক কিছু করা সম্ভব ছিল, যথাসম্ভব তা করবার চেষ্টা করেছি। 60-এর দশকের মাঝামাঝি মুহূর্তে চীনে যুদ্ধের ঘোর সাধারণ মানুষের মানসিকতা থেকে কেটে গেছে। চীনে যুদ্ধের ঘোর সাধারণ মানুষের মানসিকতা থেকে কেটে গেছে, বাঙালিদের মধ্যে আরও বিশেষ করে। বহু মহিলা পর্যন্ত অনুশোচনার সঙ্গে বলতে শুরু করেছেন কি ভুলই তারা করেছেন। তথাকথিত দেশপ্রেমিকদের তাড়নায় গয়নাগাটি পয়সা করি সরকারের হাতে সমর্পণ করে উত্তরে দুশমনদের প্রতিরোধ করবার লক্ষ্যে অধ্যাপনা করি। চতুরঙ্গের সঙ্গে যুক্ত থেকে একটু আধটু সাহিত্যিক উদ্যম, কিন্তু সব ছাপিয়ে ততদিনে আমাকে ছেয়ে ফেলেছে রাজনীতি মনস্কতা। গোড়া থেকেই কি কট্টর ছিলাম আমি, নাকি পরিবেশ আমাকে কট্টর করে তুলেছিল? কমিউনিস্ট পার্টিতে আবার পুরনো পরিচিতরা অধিকাংশই দক্ষিণপন্থী। কলকাতায় ফিরে আমার যে দিব্য জ্ঞান হলো, তাদেরই হাজার হাজার পার্টি কমরেড বিনা বিচারে কারারুদ্ধ, অথচ তা নিয়ে তাদের কোনো হেলদোল নেই, যেন এটাই পৃথিবীর নিয়ম। কমরেডদের বড় অংশ জেলখানায় পৌঁছবেন, সর্বপ্রকার লাঞ্ছনা ভোগ করবেন, আর যারা বাইরে থাকবেন তারা কংগ্রেসীদের সঙ্গে মিশে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা কী উপায়ে আরও মজবুত করা যায় তা নিয়ে চিন্তাশীল হবেন, কিংবা লোকসভার সেই মাননীয়া সদস্যার মতো স্পষ্ট বলবেন, কমরেড, বন্দীদের মুক্তি দাবি করার চেয়ে বড় হঠকারিতা কিছু হতে পারে না। অবস্থা থমথমে। অনাবৃষ্টি হেতু খাদ্যশস্য ও সেই সঙ্গে অন্যান্য পণ্যদ্রব্যের দাম চড়ছে। রাষ্ট্রীয় খাদ্য সরবরাহ ব্যবস্থার নড়বড়ে। গ্রামাঞ্চলে তো রেশনের ব্যাপারই নেই। চীনে যুদ্ধের দোহাই দিয়ে কারখানায় ন্যায়সঙ্গত মজুরি বৃদ্ধি আটকে রাখা হয়েছে। নেতারা ক্লান্তরালে, শ্রমিকরা যথেষ্ট দিশাহারা। তবে এই কুজ্ঝটিকার রেশ অচিরেই কাটল। পরিস্থিতির চাপে নতুন নতুন নেতা বেরিয়ে এলেন, তাঁদের আনুগত্য বামপন্থী কমিউনিস্ট নেতৃবৃন্দের প্রতি। 63 সালের দিকে 64 সালের শুরুতে কয়েকজন নেতা ছাড়া পেলেন। বর্ধমানের মহারানীর মৃত্যু হেতু বর্ধমান শহরে একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বিনয়কৃষ্ণ চৌধুরী তখনও আত্মগোপন করে আছেন। জেলা কমিটির চাপে তাঁকেই রাজ্যের তখনকার নেতৃত্ব পার্টির প্রার্থীরূপে মনোনয়ন দিতে বাধ্য হলেন। বিনয়দা বহু ভোটে জিতলেন। সেই উপনির্বাচনের ফল যেন কোনো দুর্দম আবেগ মুক্তির মতো। পুলিশের চোখ রাঙানোর তোয়াক্কা না করে কলকাতায় শহরতলিতে বিভিন্ন মফস্বল শহরে গ্রামে ফের সংগঠন প্রকাশ্যে মাথা উঁচিয়ে উঠল। প্রতিদিন ছোট মাঝারি বড় অজস্র প্রতিবাদের মিছিল। খবর কাগজগুলি অবশ্য সবচেয়ে রক্ষণশীল, সবচেয়ে ধামাধারা। তবে কাগজগুলির সম্পাদকবৃন্দ কল্পনা বিলাসে ভুগছিলেন। তাঁদের মতামত, তাঁদের সংবাদ নির্বাচন, সেই সংবাদ বিন্যাস নিয়ে সাধারণ মানুষের মনে গভীর বিবমিষা বোধ আদৌ তারা টের পাচ্ছিলেন না। শিক্ষক ও ছাত্র আন্দোলন, মহিলাদের আন্দোলন, সরকারি সদাগরি কর্মীদের আন্দোলন, উদ্বাস্তুদের আন্দোলন, কৃষক সভা ও ট্রেড ইউনিয়নের শাখা প্রশাখায় প্রতিটি ক্ষেত্রে নতুন করে ব্যুহ আরও শক্তিশালী করবার জোয়ার। যারা শাসন ব্যবস্থায় হাল ধরেছিলেন তারা কিছুতেই বুঝতে পারছিলেন না কি ঘটছে চারপাশে। অধ্যাপক সুশোভন সরকারের তত্ত্বাবধানে প্রতি সপ্তাহে যে জনশিক্ষা পরিষদের বৈঠক বসত, অধিকাংশ সময়ে চিনমোহন সেহান বিশের বাড়িতে, তাতে আমি তখনও পর্যন্ত নিয়মিত হাজির থেকেছি। যেসব আলোচনা কথাবার্তা হতো অধিকাংশই আমার পছন্দ নয়। তর্ক করতাম, প্রশ্ন তুলতাম, অথচ সুশোভন বাবু সম্পর্কে প্রচুর শ্রদ্ধা থাকায় বৈঠকে যাওয়া বন্ধ করিনি। সেরকম অবস্থা ঘটল মাস ছয়েক বাদে, 63 সালের সেপ্টেম্বর মাসে। পার্টির সরকারি কাগজগুলি রাজ্য কমিটির অস্থায়ী নেতাদের দখলে। বামপন্থীরা হাওড়ার একটি অবলুপ্ত পত্রিকা দেশ হিতৈষীর সত্ত্বাধিকার সংগ্রহ করে বিকল্প সাপ্তাহিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নিলেন। কোনো নতুন নামে পত্রিকা বের করতে চাইলে অনুমতি মেলবার আশঙ্কা।
যতদূর মনে পড়ে এই নবারব্ধ পত্রিকার উদ্যোগে ফের বহু মাস বাদে ময়দানে মনুমেন্টের পাদদেশে মস্ত সভার আয়োজন করা হলো বন্দি মুক্তির দাবি জানিয়ে। পশ্চিমবাংলার নেতারা তখনও অনেকেই ছাড়া পাননি। কেরলে কে গোপালন এলেন সভায় বক্তৃতা দিতে। সভাভঙ্গ হলে মশাল জ্বালিয়ে প্রকাণ্ড মিছিল বেরোলো। সেই সন্ধ্যায় জনশিক্ষা পরিষদের বৈঠক বসবার কথা। আমি তাই বক্তৃতার শেষে মিছিলে যোগ না দিয়ে তড়িঘড়ি ডক্টর শরৎ বাণিজ্য রোডে হাজির। আরও যাদের আসবার কথা অনেকেই এসে পৌঁছতে পারেননি, মিছিলে আটকা পড়েছেন, সভা শুরু হতে পারছে না। আমরা যে কজন উপস্থিত ছিলাম এটা ওটা সেটার গল্পগুজব করছি, এমন সময় আরও একজন এলেন, সবিনয়ে জানালেন মিছিলের জন্য দেরি হলো। হঠাৎ আলোচনা সভার উদ্যোক্তাদের একজন উচ্চ নিনাদে প্রশ্ন ছুড়লেন, কাদের মিছিল? ওই গোপালন গ্যাংয়ের বুঝি? শোনামাত্র সভাস্থল ত্যাগ করে বেরিয়ে এলাম। তারপর আর কোনোদিন জনশিক্ষা পরিষদের সভায় যাইনি। কয়েক সপ্তাহ বাদে সুশোভনবাবুর ফোন পেলাম, আমি যদি একটু কষ্ট করে কোনো সন্ধ্যায় ওর নাকতলার বাড়িতে যাই। গেলাম। সুশোভনবাবু ও তাঁর স্ত্রী সাদরে বসালেন। শোভন সুন্দর আলাপ আপ্যায়ন, তবে একটু বাদে মূল প্রসঙ্গ উত্থাপন। সুশোভনবাবু স্নেহভরেই বললেন, তিনি শুনতে পেয়েছেন আদর্শগত প্রশ্নে আমি একটু বিহ্বল, উগ্র বামাচারীদের দিকে ঝুঁকেছি। এটা যে কত ভুল অনেকক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করলেন। সম্মাননীয় বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আমি তেমন তর্কে পটু নই। বেশিরভাগ সময়ই প্রায় নীরবে তাঁর কথা শুনলাম, মাঝে মাঝে একটু একটু মৃদু অন্য মত প্রকাশ। যখন বিদায় নেওয়ার সময় হলো, বিনয়ের সঙ্গে হেসে বললাম, নিবিড় শ্রদ্ধার সঙ্গে তার বক্তব্য শুনেছি, কিন্তু আমি নিরুপায়, আমাকে বিপদগামী হতেই হবে। সুশোভনবাবু স্পষ্টতই হতাশ। তারপর তার সঙ্গে বিশেষ দেখা হয়নি, তবে শিক্ষক ও ভাবুক হিসাবে দেশের বামপন্থী আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা কি করে অস্বীকার করি। মাঝে মাঝে কর্মসূত্রে দিল্লি গমন হয়, ওখানে নয় বিমানে যাতায়াতের সময় প্রায়ই ভূপেশ গুপ্তর সঙ্গে দেখা হতো। তার সঙ্গে আলাপ করে মনে না হয়ে উপায় ছিল না যে তিনিও পার্টির আভ্যন্তরীণ বিতর্কে অন্তত আদর্শের দিক থেকে বামপন্থার দিকে ঝুঁকছেন। প্রায়ই দাঙ্গে বিরোধী কথাবার্তা বলতেন। এটাও জানাতেন, দাঙ্গেকে তিনি বলে দিয়েছেন, তুমি দলের চেয়ারম্যান হতে পারো, কিন্তু পার্লামেন্ট সংক্রান্ত ব্যাপারে তোমাকে আমি নাক গলাতে দেব না, নিজের বিচার বিবেচনা মতো চলব। এই সময়ই সম্ভবত তিনি 200 পৃষ্ঠার একটি দাঙ্গে বিরোধী দলিলও তৈরি করেছিলেন। তার উইন্ডসর প্লেসের বাড়িতে যারাই হাজির হতেন তাদের ধরে সেই বৈকুণ্ঠের খাতাটি পড়ে শোনাতেন। আমার বন্ধু মোহিত সেন, ঘোরতর দক্ষিণপন্থী, সে তখনই সশ্লেষে আমাকে বলেছিল, হ্যাঁ, পার্টি তো ভাগ হবেই, কিন্তু দেখো ভূপেশবাবুর স্থূলে ভুল নেই, মস্কো যেদিকে ঝুঁকবে তিনিও সেই দিকেই থাকবেন। মোহিতের বিবেচনা শক্তিতে আমার তেমন আস্থা কোনোদিনই ছিল না, এখন আরও নেই, কিন্তু অন্তত এই ক্ষেত্রে তার ভবিষ্যৎবাণী খাঁজে খাঁজে মিলে গিয়েছিল। ওই বছর অন্য একটি অভিজ্ঞতা সামান্য কৌতুককর। একদিন এক ভদ্রলোক ফোন করলেন, নাম জানালেন সুকুমার দত্ত, বললেন দিল্লির অশোক মিত্রের কাছ থেকে আমার ফোন নম্বর পেয়েছেন। সন্ধেবেলা ভদ্রলোক আমার ফ্ল্যাটে এলেন। সঙ্গে সঙ্গে বুঝলাম ইনি হুগলি গ্রুপের সুকুমার দত্ত। কিশোর বয়স থেকেই নামটি জানতাম। 1937 সালে অবিভক্ত বাংলায় বিধানসভায় শ্রীরামপুর কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। কংগ্রেস দলে হুগলি গ্রুপের খুব প্রভাবশালী গোষ্ঠী। ওই মুহূর্তে অতুল্য ঘোষ যার প্রধান পুরুষ, মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন তার ছায়াসঙ্গী। পরিধানে হাত কাটা ফতুয়া, ডবল ব্রেস্ট কোটের মতো আঁটো করে আড়াআড়ি আটকানো ঈর্ষণীয় স্বাস্থ্য সুকুমার বাবুকে অতি চমৎকার লাগলো। প্রাদেশিক কংগ্রেস নেতা পুরুষদের সঙ্গে সাধারণভাবে যা ধ্যান ধারণা, তার কথাবার্তা আচার আচরণের সঙ্গে আদৌ মেলানো সম্ভব নয়। অনেক রকম খোঁজ খবর রাখেন, রাজনীতির বাইরে ইতিহাস, দর্শন, শিল্প, সাহিত্য সম্পর্কে সুচারু সুগঠিত মতামত। কোনো ব্যাপারেই মনে হলো তার মধ্যে ছুতমার্গের বালাই নেই। একটু আপ্লুত হয়ে বিনীত প্রশ্ন করলাম, কেন তিনি কষ্ট করে এসেছেন, আমি তার কি প্রয়োজনে আসতে পারি। তার উত্তর শুনে প্রায় আঁতকে উঠলাম।
তিনি এসেছেন অতুল্য ঘোষের দৌত্য নিয়ে। অতুল্যবাবু, সুকুমার বাবুরা চান আমার মতো কিছু কিছু নবীন প্রাজ্ঞ জ্ঞানপ্রাপ্ত বাঙালি কংগ্রেসে যোগ দিয়ে এই রাজ্যে দলের পুনর্জীবনে সাহায্য করি। বিনম্র কণ্ঠে জানালাম, ওরা বড্ড ভুল করেছেন। আমি শুধু কট্টর বামপন্থী নই, আরও কিছু বেশি। স্পষ্টতই হতাশ হয়ে সুকুমার বাবু সম্ভাষণ জানিয়ে বিদায় নিলেন। ওর সঙ্গে পরে আর কোনোদিন দেখা হয়নি। আজ এই পর্যন্তই। পরবর্তী অংশটুকু পরবর্তী ভিডিওতে পাঠ করব। নমস্কার।